আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায় সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজ এই অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ। এখানে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আর্য কারা বা আর্য কাদের বলা হয়। আর্য কাদের বলা হয়? তাহলে দেখো, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। তাহলে আর্য একটা জাতি তা কিন্তু নয়, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। তাহলে আর্য কারা না, ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী আছে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত যে 7টি ভাষা আছে সে ভাষাগুলো কি কি? জার্মান, গ্রিক, গথিক, কেল্টিক, পার্সিক, সংস্কৃত। জার্মান, গ্রিক, গথিক, কেল্টিক, পার্সিক, সংস্কৃত, ল্যাটিন। তাহলে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। এই ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত যে 7টি ভাষা আছে, জার্মান, গ্রিক, গথিক, কেল্টিক, পার্সিক, সংস্কৃত এবং ল্যাটিন, এই 7টি ভাষার অন্তর্গত যে কোনো একটি ভাষায় যারা কথা বলবে তারাই কিন্তু আর্য নামে পরিচিতি পাবে। তাহলে জার্মান, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। আর্য হচ্ছে যে ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী, সেই ভাষা গোষ্ঠীর অন্তর্গত যে কোনো একটি ভাষায় যারা কথা বলবে তারাই আর্য নামে পরিচিত। তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষাগুলি কী কী? জার্মান, গ্রিক, গথিক, কেল্টিক, পার্সিক, সংস্কৃত এবং ল্যাটিন। এই 7টা ভাষার অন্তর্গত যে কোনো একটি ভাষায় যদি কেউ কথা বলে তাহলে তিনি আর্য। এবার আছে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তবে যেটা সর্বসম্মত মত, সেই মত হলো ব্রান্ডেনস্টাইনের মত। ব্রান্ডেনস্টাইন যে তথ্যটা দিয়েছেন সেই মতটাই হলো গ্রহণযোগ্য মত। তাহলে ব্রান্ডেনস্টাইনকে বলেছেন, ব্রান্ডেনস্টাইনের মতে রাশিয়ার কিরগিজ স্টেপ তৃণভূমি অঞ্চলই হলো আর্যদের আদি বাসস্থান। রাশিয়ার ইউরাল পর্বতের সংলগ্ন স্টেপ তৃণভূমি অঞ্চল হলো আর্যদের আদি বাসস্থান। তাহলে আর্যদের আদি বাসস্থান নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। তবে ব্রান্ডেনস্টাইন যে মতটা দিয়েছেন যে
রাশিয়ার ইউরাল পর্বতের যে স্টেপ তৃণভূমি অঞ্চল, সেই স্টেপ তৃণভূমি অঞ্চলই হলো আর্যদের আদি বাসস্থান। তিন নম্বর আছে, দেখো বেদ শব্দটা কি থেকে এসেছে? এর অর্থ কি? তাহলে বেদ শব্দটা বিদ থেকে এসেছে। এর অর্থ হলো জ্ঞান। তাহলে বেদ শব্দটা বিদ থেকে এসেছে, এর অর্থ হলো জ্ঞান। নেক্সট আছে সমস্ত বৈদিক সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? সমস্ত বৈদিক সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায়? ও কি কি? সমস্ত বৈদিক সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখো, সমস্ত বৈদিক সাহিত্যকে 4টি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, ও উপনিষদ। তাহলে সমস্ত বৈদিক সাহিত্যকে 4টি ভাগে ভাগ করা যায়। 4টি ভাগ কি কি? না, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই 4টি ভাগে সমস্ত বৈদিক সাহিত্যকে ভাগ করা যায়। এবার আছে সংহিতা কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদকে একসঙ্গে বলা হয় সংহিতা। ঋগ্বেদ, আমরা জানি যে বেদ 4টি ভাগে বিভক্ত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টি বেদকে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদকে একসঙ্গে বলা হয় সংহিতা। সবচেয়ে প্রাচীন বেদের নাম কি? সবচেয়ে প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীন বেদ। বৈদিক যুগকে কটি ভাগে ভাগ করার জন্য কি কি? বৈদিক যুগকে 2টি ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে আদি বৈদিক যুগ, সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ। আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, সময়কাল 1000 থেকে 600 অব্দ, খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 অব্দ। তাহলে আদি বৈদিক যুগের সময়কাল হচ্ছে কি? আদি বৈদিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ, আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 অব্দ। তাহলে আদি বৈদিক যুগে শুধুমাত্র ঋগ্বেদ রচিত হয়েছিল, আদি বৈদিক যুগে ঋগ্বেদ রচিত হয়েছিল, আর পরবর্তী বৈদিক যুগে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এই 3টি বেদ রচিত হয়। তাহলে আদি বৈদিক যুগে শুধুমাত্র ঋগ্বেদ রচিত হয়েছিল, আর পরবর্তী বৈদিক যুগে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এই 3টি বেদ রচিত হয়। সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ এই 3টি বেদ কিন্তু পরবর্তী বৈদিক যুগে রচিত হয়। তাহলে বৈদিক যুগে দুটি ভাগে ভাগ করা যায়, কি কি? বা বৈদিক যুগ বা বৈদিক সাহিত্য, বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করা যায়, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আর বৈদিক সাহিত্য যদি বলা হয় তাহলে বৈদিক সাহিত্যকে দুটো ভাগে ভাগ করা যায়, আদি বৈদিক সাহিত্য, পরবর্তী বৈদিক সাহিত্য। তাহলে আদি বৈদিক সাহিত্যের মধ্যে পড়বে শুধুমাত্র ঋগ্বেদ, আর পরবর্তী বৈদিক সাহিত্যের মধ্যে পড়বে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এবার আছে সূত্র সাহিত্য। সূত্র সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায়? সূত্র সাহিত্যকে কটি ভাগে ভাগ করা যায়? ও কি কি? দেখো, সূত্র সাহিত্যকে দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে সূত্র সাহিত্যকে দুটি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে বেদাঙ্গ, একটা হচ্ছে ষড়দর্শন। বেদাঙ্গ আর ষড়দর্শন, এই ষড়দর্শনকে আবার 6টি ভাগে ভাগ করা যায়। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। তাহলে সূত্র সাহিত্যকে দুটি ভাগে ভাগ করা যায়। সূত্র সাহিত্য, একটা হচ্ছে বেদাঙ্গ, একটা হচ্ছে ষড়দর্শন। এই ষড়দর্শন, ষড় মানে হচ্ছে 6, এই ষড়দর্শনকে আবার 6টি ভাগে ভাগ করা যায়। কি কি? না, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। এই 6টি ভাগে ভাগ করা যায় ষড়দর্শনকে। এরপর আছে সংহিতা কথার অর্থ কি? সংহিতা কথার অর্থ হলো সংকলন। সুর করে গাওয়া হয় কোন বেদ? সুর করে গাওয়া হয় সামবেদ।
তারপর আছে যজুর্বেদের বিষয়বস্তু কি? যজুর্বেদের বিষয়বস্তু কি? যজুর্বেদের বিষয়বস্তু হলো বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রয়োজনীয় মন্ত্র। বিভিন্ন আচার অনুষ্ঠানে প্রয়োজনীয় মন্ত্রের যে সংকলন সেটাই হলো যজুর্বেদের বিষয়বস্তু। বিভিন্ন যে আচার অনুষ্ঠান, হিন্দুদের যে সমস্ত আচার অনুষ্ঠানে যে মন্ত্রগুলো পাঠ করা হয় সেই মন্ত্রের সংকলনই হলো যজুর্বেদ। তাহলে বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রয়োজনীয় মন্ত্রের সংকলনই হলো যজুর্বেদের বিষয়বস্তু। জাদুমন্ত্রের সংকলন, অথর্ববেদের বিষয়বস্তু কি? অথর্ববেদের বিষয়বস্তু হলো জাদুমন্ত্রের সংকলন। বিভিন্ন জাদুমন্ত্রের সংকলন হলো অথর্ববেদের বিষয়বস্তু। ঋগ্বেদে কোন পর্বত ও কোন শৃঙ্গের উল্লেখ আছে? ঋগ্বেদে হিমালয়, হিমালয় পর্বত ও মুজবন ঋগ্বেদে হিমালয় পর্বত ও মুজবন শৃঙ্গের উল্লেখ আছে। ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? ঋগ্বেদে কোন পর্বতের উল্লেখ নেই? ঋগ্বেদে বিন্ধ্য পর্বত, ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের কোনো উল্লেখ নেই। দেখো, আমরা প্রথম অধ্যায়ে পড়েছি যে এই বিন্ধ্য পর্বত ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণ অংশে ভাগ করেছে। উত্তর অংশের নাম আর্যাবর্ত এবং দক্ষিণ অংশের নাম দাক্ষিণাত্য। তাহলে এই ঋগ্বেদের আমরা উল্লেখ পাচ্ছি প্রথম অধ্যায়ে, কিন্তু ঋগ্বেদ যে সময় রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 মধ্যে, 1000 অব্দের মধ্যে, কিন্তু সেখানে এই বিন্ধ্য পর্বতের কোনো উল্লেখ নেই ঋগ্বেদে। তাই ঋগ্বেদে হিমালয় পর্বত এবং মুজবন শৃঙ্গের উল্লেখ আছে, কিন্তু ঋগ্বেদে এই বিন্ধ্য পর্বতের কোনো উল্লেখ পাওয়া যায় না। সপ্তসিন্ধু অঞ্চল সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো, বা সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে? তাহলে সিন্ধু নদ বা সিন্ধু নদ ও তার
5টি উপনদী, 5টি উপনদী কী কী? সিন্ধু নদ ও তার 5টি উপনদী কী কী? 5টি উপনদী: ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, বিতস্তা, শতদ্রু ও সরস্বতী নদীর মিলিত স্থান। সপ্তসিন্ধু অঞ্চল নামে পরিচিত। সিন্ধু নদ এবং তার 5টি উপনদী, যথা উপনদীগুলো কী কী? ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, বিতস্তা, শতদ্রু এবং সরস্বতী নদীর মিলিত স্থান। তাহলে 7টি নদী হলো এখানে সপ্তসিন্ধু অঞ্চল। তাহলে এই সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা এসে প্রথম বসতি স্থাপন করেছিল। তাহলে যে আর্যদের কথা বলেছি, যে আর্যরা কিরগিজস্তান তৃণভূমি অঞ্চল থেকে ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং সেই আর্যরা এসে প্রথমেই এই সপ্তসিন্ধু অঞ্চলে এসে বসতি স্থাপন করে। তাহলে সপ্তসিন্ধু অঞ্চল সিন্ধু নদ এবং তার 5টি উপনদী, যথা ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, বিতস্তা, শতদ্রু এবং সরস্বতী নদীর মিলিত স্থান সপ্তসিন্ধু অঞ্চল নামে পরিচিত। এখানে উল্লেখ করতে হবে যে আর্যরা এসে প্রথমে এখানে বসতি স্থাপন করেছিল। নেক্সট আছে ভারতের মহাকাব্য কয়টি ও কী কী? দেখো, ভারতের মহাকাব্য আমরা জানি যে ভারতবর্ষের 2টি মহাকাব্য, ভারতবর্ষের 2টি মহাকাব্য, একটা হচ্ছে রামায়ণ, রামায়ণ রচনা করেছিলেন কে? বাল্মীকি মুনি, সংস্কৃত ভাষায়। প্রধান যেটা রামায়ণ সেটা কিন্তু সংস্কৃত ভাষায় রচিত, সেটা বাল্মীকি মুনি রচনা করেছিলেন। এবং বাংলা ভাষা রচনা করেছিলেন কাশিরাম দাস। বাংলা ভাষায় যে রামায়ণ, সেই বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কাশিরাম দাস। আরেকটা মহাকাব্য আছে, সেটা হচ্ছে মহাভারত। সরি, একটু ভুল হয়ে গেল, বাংলাটা হচ্ছে কীর্তিবাস ওঝা। রামায়ণ বাংলা ভাষায় লিখেছিলেন কীর্তিবাস ওঝা, একটু ভুল করে মিস্টেক হয়ে গেছিল, কীর্তিবাস ওঝা। আর মহাভারত সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন ব্যাসদেব বা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। বাংলা ভাষায় রচনা করেছিলেন কে? কাশিরাম দাস। তাহলে ভারতবর্ষের মহাকাব্য 2টি, একটা হচ্ছে রামায়ণ, একটা মহাভারত। তাহলে এই যে মহাকাব্য, এই মহাকাব্যগুলো কিন্তু প্রধান যেটা মহাকাব্য সেটা সংস্কৃত ভাষায় রচনা। তাহলে এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিবাস ওঝা। রামায়ণ
বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা, এবং মহাভারত যেটা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন ব্যাসদেব বা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, সেটা বাংলা ভাষায় রচনা করেছিলেন কাশিরাম দাস। তাহলে এ দুটি হলো ভারতবর্ষের মহাকাব্য। দেখো তোমাদের পেজ নাম্বার 49, পেজ নাম্বার 49, পেজ নাম্বার 49 বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব। বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব এর আগে পর্যন্ত আলোচনা করা হলো, ঠিক আছে। পেজ নাম্বার 49 এর বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব এর আগে পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। এগুলো তোমরা খাতায় ভালো করে লিখবে, প্রশ্ন উত্তর যেভাবে লেখো সেভাবে লিখবে এবং তোমরা এগুলো তৈরি করবে। যে প্রশ্ন উত্তরগুলো লিখে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে তোমরা তৈরি করবে, এবং যে খাতা, ফেয়ার খাতা যেটাকে বলে, সেই ফেয়ার খাতায় তোমরা এগুলো প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে লিখবে। কোনো প্রশ্ন উত্তরে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে যে এই প্রশ্নটা আমি বুঝতে পারছি না বা উত্তরটা আমি বুঝতে পারছি না। অবশ্যই সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভিডিওটা ভালো করে দেখবে। কিছু বুঝতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে।